হ্যালো এভরিওয়ান। আচ্ছা, যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অথবা পলিটেকনিক কলেজের লেকচারার বা জুনিয়র ইঞ্জিনিয়ার যেই চাকরির প্রিপারেশনই নিচ্ছ না কেন, এই কোশ্চেন প্র্যাকটিস সেশন আমি যেভাবে তোমাদের পড়াবো, পরীক্ষার হলে অ্যান্সার করতে গিয়ে এটা খুব কাজে তোমাদের লাগবে। এই কোশ্চেন প্র্যাকটিস করার জন্য আমি এই কোশ্চেন প্র্যাকটিস সেশন স্টার্ট করলাম আমার রেগুলার ব্যাচের স্টুডেন্টদের। এটা তো বুঝেছো, পরীক্ষার হলে খুব অল্প সময় থাকে। এই অল্প সময়ের মধ্যে যদি বেশি কোশ্চেন সলভ করতে হয়, শুধু থিওরি পড়ে হবে না, কোশ্চেন প্র্যাকটিস করতেই লাগবে। এবং গুপ্তার বই হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড বই, এই বইটা যদি তুমি বুঝে, মুখস্থ করে নাই কিন্তু বুঝে, এবং এই বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের সব রকম ইনফরমেশন নিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে খুব ইজিলি যে কোনো চাকরি ক্র্যাক করতে পারবে। হ্যাঁ, অবশ্যই সাথে সাথে তোমাকে পিএসসির প্রিভিয়াস ইয়ার, যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছ, গেটের প্রিভিয়াস ইয়ার, এগুলো সলভ করতে হবে, ঠিক আছে? এটা একদম বেসিক ফাউন্ডেশন। আমি আশা করি এই প্র্যাকটিস সেশনের প্রথম অধ্যায় আমি যে গুপ্তার বইয়ের প্রত্যেকটা কোশ্চেন সলভ করাবো, সেটা খুব সাকসেসফুল হবে তোমাদের পরীক্ষার হলে অ্যান্সার করতে পারার জন্য, ঠিক আছে? এবং আমার যে স্টুডেন্টরা বিভিন্ন প্রাইভেট চাকরির সাথে জড়িত, টোটাল সিলেবাস কভার করার সময় পাচ্ছ না, তাদের এটুকুন আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে তোমরা এই কোশ্চেন প্র্যাকটিস সেশনটা খুব ভালো করে অ্যাটেন্ড করো, ঠিক আছে? তুমি দেখবে টোটাল সিলেবাস কোশ্চেনের মাধ্যমেই আমি তোমাদের সলভ করিয়ে দেব খুব ভালো করে। এরপর থেকে ক্লাসগুলো আসো। এবার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলেছে যে ফর সাপ্লাইং ওয়াটার টু রবি ক্রপ, খারিফ ক্রপ অ্যান্ড সুগার ক্যান, দ্য ক্যানেল ইজ ডিজাইন ফর এ ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য গ্রেটার অফ দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট। ঠিক আছে, একটা ক্যানেল তুমি ডিজাইন করছো রবি ক্রপ, খারিফ ক্রপ এবং সুগার ক্যানের জন্য। এবার তোমার সেই ক্যানেলে কি পরিমাণ জল বা সেই ক্যানেলের ডিসচার্জ কতটা রাখতে হবে, যাতে এই তিন ধরনের শস্যতেই তুমি জলের যে চাহিদা রয়েছে সেই চাহিদা ইরিগেশনের দ্বারা ফুলফিল করতে পারো। কোশ্চেন বোঝা গেছে প্রত্যেকের? দেখো, ফর সাপ্লাইং ওয়াটার টু রবি ক্রপ, খারিফ ক্রপ অ্যান্ড সুগার ক্যান, তুমি ইরিগেশনের জল ক্যানেলের মাধ্যমে সাপ্লাই করবে রবি ক্রপ, খারিফ ক্রপ এবং সুগার ক্যানের জন্য। দ্য ক্যানেল ইজ ডিজাইন ফর এ ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য গ্রেটার অফ ওয়াটার রিকোয়ারমেন্ট অফ। তার মানে তোমাকে এই তিনটে শস্যের যেটা চাহিদা, সেই চাহিদা মেটানোর জন্য ক্যানেলটা কিভাবে ডিজাইন করবে যাতে তিনটে শস্যেরই চাহিদা মেটে। কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখি কোথায় এটা লিখেছি। আমাদের এটাও ক্লাসে পড়ানো হয়েছে। হ্যান্ডরিটিন নোট 2 এর পেজ নাম্বার 8-এ আসি। হ্যান্ডরিটিন নোট 2 পেজ নাম্বার 8, ঠিক আছে? এখানে দেখো কি করিয়েছিলাম, বলেছিলাম যখন আমি পড়াই তখন বলেছিলাম যে এই খারিফ এই জুন থেকে অক্টোবর, আর রবি অক্টোবর থেকে মার্চ। আমি বলেছিলাম খারিফ হচ্ছে তোমার বর্ষাকালের যেই চাষগুলো করা হয় সেগুলো খারিফের মধ্যে পড়ে। আমাদের ইরিগেশনের যেই ইরিগেশন ডিপার্টমেন্টের যেই ক্যালেন্ডার রয়েছে, ইয়ারলি ক্যালেন্ডার রয়েছে, সেখানে তোমার ফ্লাড সিজন, ঠিক আছে, ফ্লাড কন্ট্রোল রুম তৈরি হয়। এটা পিসেও তৈরি হয়, কেএমসিতেও তৈরি হয় ফ্লাড কন্ট্রোল রুম, তাই না সুমিত? তোমাদের ফ্লাড কন্ট্রোল রুম তৈরি হয় তো, যতদূর জানি। কন্ট্রোল রুম আছে শুনেছি। তো ফ্লাড কন্ট্রোল রুম একই, তোমাদের থেকে ওই নিতে হয়, আমাদের অনেক সময় ডেটা নিতে হয়। এই একবার আমার কন্ট্রোল রুমে ডিউটি ছিল, তখন এই দমদম এরিয়াতে জলের লেভেল রেইজ করে যাচ্ছিল, ঠিক আছে? তোমাদের রয়েছে ফ্লাড কন্ট্রোল রুম, তোমার জানা নেই। তো সেখানে কি এই জুন থেকে অক্টোবর, 1 জুন থেকে 31 অক্টোবর, এটা হচ্ছে রেইনি সিজন হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? তো বলেছিলাম ক্লাসে যখন থিওরি পড়াই, যেটা খারাপ সময়, তাহলে প্রথমে তুমি এভাবে চিন্তা করো যে ইরিগেশন ডিপার্টমেন্টের ক্যালেন্ডারে ওরা রেইনি সিজন কোনটাকে বলছে। তুমিও এমনি আমাদের যারা সাধারণ বর্ষাকাল, ঠিক আছে, যারা ইরিগেশনে চাকরি করে না তারা কীভাবে মনে রাখবে বর্ষাকাল কোনটা?
জুন থেকে অক্টোবর পর্যন্তই বর্ষাকাল হয়, তাই সেটা খারাপ সময়, কারণ গরিব মানুষের চাষযোগ্য জমি তোমার জলে ভেসে যায়, বন্যা হয়। সেই খারাপ থেকে খারিফ বলেছিলাম, এভাবে মনে রাখবে, এটা হচ্ছে খারিফ। তাহলে খারিফ হলো, এবং খারিফে কি কি শস্য হয়। সুমিতা এটা আমাকে প্রশ্ন করলো পড়ানো শুরু করার আগেই যে স্যার বর্ডার, যদি আপনি বর্ডার ফ্লাডিং করেন বা চেক ফ্লাডিং করেন, সেগুলোতে কি ধরনের শস্য সেখানে হবে। সেটার উত্তর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষাতে নেই আর কি, ঠিক আছে। আমি তাও এটা দেখে বলবো, তোমাদের বললাম এই উত্তরটা আমি। আর এখানে খারিফের ক্ষেত্রে কি বললাম, খারিফে আমরা ধান চাষ করি, মূল আমাদের ধান, এই রাইস, এইটাই মনে রাখো, ঠিক আছে। খারিফের সময় রাইস, কটন, সোয়াবিন, ঠিক আছে, মেইজা, এই চাষগুলো হয়। মেন আমাদের এই ধান চাষ হয় খারিফের সময়, এটা ভুলবে না। এখনই তো আরেকটা উদাহরণ তোমাদের দিলাম, যে দেখলাম আমরা তো এই ধান চাষের সময় সবচেয়ে বেশি জলের ইউজ হচ্ছে, যেটা কত বললাম, ওটার কর ওয়াটারিংয়ের ভ্যালুটা ওটা 19 সেন্টিমিটার, ঠিক আছে। তাই ধান চাষ মানে করতে বেশি পরিমাণ জল দরকার হয়, এটুকুন সোজা কথা বুঝে গেছো। আরেকটা কি বললাম, রবি। রবি কি, রবি হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত রবি। রবি হচ্ছে হুইট হয়, পটেটো হয়, এগুলো। আর পেরিনিয়াল কি, পেরিনিয়াল হচ্ছে সুগার ক্যান। তাহলে কোশ্চেনে দেখো সুগার ক্যান দেওয়া রয়েছে, সুগার ক্যান মানে পেরিনিয়াল। পেরিনিয়াল কাকে বলে, যেই শস্য চাষ করতে সারা বছর ধরে জলের দরকার হয়, ঠিক আছে। তাহলে তুমি এমনভাবে ক্যানেলটা ডিজাইন করবে, দেখো তাহলে পেরিনিয়াল কি, পেরিনিয়াল সারা বছর। তাহলে এমনভাবে ক্যানেলের ডিজাইনটা করবে যে রবির এই জুন থেকে অক্টোবর, জুন থেকে অক্টোবর তোমাকে কেন জল সাপ্লাই করতে হবে ক্যানেলের দ্বারা, এই খারিফের যে জলের চাহিদা সেটাও তোমাকে মেটাতে হবে, আর সুগার ক্যানের যে জলের চাহিদা সেটাও তোমাকে মেটাতে হবে। সুগার ক্যান, তুমি যদি বলো স্যার শুধু আমি রাইস ধরুন চাষ হচ্ছে, বর্ধমান এরিয়াতে জল চাষ করছি, জল দিচ্ছি, ওখানে তো শুধুমাত্র রাইস চাষ হয়, ঠিক আছে, বেশিরভাগটা জায়গা ধরে। তাহলে শুধুমাত্র রাইসের জন্য যেটুকুন জল লাগছে সেটুকুন জলকে ধরেই আমি যদি ক্যানেল ডিজাইন করি, তাহলে কি চলবে না? চলবে না, কারণ হচ্ছে এই সুগার ক্যানও তো রয়েছে। তুমি যদি রাইসে যেটুকুন জল লাগে সেটুকুন জল ধরে যদি ক্যানেলটা ডিজাইন করো, তাহলে এই সুগার ক্যান যে পাশাপাশি চাষ হচ্ছে সেখানে তো তুমি জল সাপ্লাই করতে পারবে না। তাহলে এই রাইস আর সুগার ক্যান এই দুটোতে যা জল লাগে সম্মিলিতভাবে সেই জলের কোয়ান্টিটি ধরে তুমি এই খারিফের সময় ক্যানেলটাকে ডিজাইন করবে, যে খারিফ এই রাইস আর সুগার ক্যান মিলে যাতে তোমার এই জুন থেকে অক্টোবর পর্যন্ত জলের চাহিদা ফুলফিল হয়। আর এই অক্টোবর থেকে মার্চ এই সুগার ক্যান আর রবি শস্য এ দুটোর একসাথে যত পরিমাণ জল লাগে সেই জলের পরিমাণ, ধরো রবিতে লাগে Q1 পরিমাণ আর সুগার ক্যানে লাগে Q2 পরিমাণ, তাহলে এই Q1 আর Q2 ইকুয়ালস টু ক্যাপিটাল Q। এই ক্যাপিটাল Q ডিসচার্জ ধরে তোমাকে ক্যানেলটা ডিজাইন করতে হবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে রবি আর সুগার ক্যান আর খারিফ আর সুগার ক্যান এই দুটোর মধ্যে যেটা বড় হবে। এবার তুমি বলতে পারো যে স্যার ঠিক আছে, তাহলে এই খারিফ আর সুগার ক্যানের জন্য ধরুন জল লাগলো Q1 পরিমাণ, আর রবি আর সুগার ক্যান, রবি আর সুগার ক্যান এই দুটোর জন্য জল লাগলো ধরুন Q2 পরিমাণ। এবার আমি ক্যানেলটা ডিজাইন কোন ডিসচার্জের জন্য করব, Q1 না Q2? এবার Q1 আর Q2-র মধ্যে যেটা বড় হবে সেটা ধরেই তুমি ডিসচার্জ ক্যালকুলেশন করবে, ঠিক আছে। আসলে এবার এই কোশ্চেনটাতে কি বলছে, এই মোটামুটি এর ওপর কনসেপ্ট, আর কিছু কনসেপ্ট হয় না, এতেই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। ফর সাপ্লাইং ওয়াটার রবি ক্রপ, খারিফ ক্রপ অ্যান্ড সুগার ক্যান দ্য ক্যানেল ইজ ডিজাইন ফর এ ক্যাপাসিটি ইকুয়াল টু দ্য গ্রেটার অফ ওয়াটার রিকোয়ারমেন্ট। তার মানে কি, রবি অ্যান্ড খারিফ অর রবি অ্যান্ড সুগার ক্যান অর খারিফ অ্যান্ড সুগার ক্যান এই দুটোর মধ্যে যেটা বড় চাহিদা সেটাকে ধরে আমি পার্টিকুলার ক্যানেলটা ডিজাইন করব। তাহলে 11 নম্বর কোশ্চেনের উত্তর হয়ে গেল সি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে 11 নম্বর উত্তর হয়ে গেল সি, ঠিক আছে। আসলে 12 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন কি লিখেছি, পেজ 31 দেখি, আর কোশ্চেনটা তো আগে পড়ি। 52 নম্বর কোশ্চেন, এটা করিয়েছিলাম, এটা ব্যাচেও তোমাদের করিয়েছিলাম, ঠিক আছে, দাগানো রয়েছে। বলেছে দ্য রেশিও অফ কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন অফ দ্য ক্রপ অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাকচুয়ালি ডেলিভার্ড ইন দ্য ফিল্ড
ইজ নোন অ্যাজ, ঠিক আছে। কাকে বলে এটা? ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। দেখো এটা কোথায় পড়িয়েছি, এর সম্বন্ধে প্রত্যেকটা জায়গায় কিন্তু জানতে লাগবে। এটা হচ্ছে হ্যান্ডরিটেন নোট 1-এর পেজ নম্বর 9, হ্যান্ডরিটেন নোট 1-এর পেজ নম্বর 9। দেখো এতগুলো ওয়াটার এফিসিয়েন্সি নিয়ে আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। একটা হচ্ছে ওয়াটার, প্রথমটা বলেছিলাম ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি, ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। দ্বিতীয়টা ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। 3 নাম্বার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। 4 নাম্বার ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি। আর 5 নাম্বার হচ্ছে ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি। ক্লাসগুলোতে ডিটেলসে আলোচনা করেছি, ফলে প্রত্যেকটা জায়গা নিয়ে আলোচনা করছি না, ঠিক আছে। আমাদের মূল জানতে হয় হচ্ছে এই ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি, এটা আমাদের সবচাইতে বেশি ভাগ সময় কোশ্চেনে আসে। আর আমাদের আসে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। আচ্ছা একটা জিনিস চিন্তা করো না, আচ্ছা কনভেন্স, কনভেন্স মানে কি? ক্যারেজ। কনভেন্স মানে ক্যারেজ, খুব ভালো কথা। একটা জায়গা থেকে মোবিলিটি, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পৌঁছানোকে বলা হয় কনভেন্স, ঠিক আছে। তাহলে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি কিসের রেশিও? যেটুকুন জল, ঠিক আছে, ওয়াটার ডেলিভার্ড ফ্রম দ্য রিভার, যেটুকুন জল তুমি রিভার থেকে ছাড়লে আর যেটুকুন জল অ্যাকচুয়ালি তোমার ফিল্ডে সাপ্লাই হলো। দেখালাম তো অনেকগুলো ক্যানেলের দ্বারা জল তোমার ফিল্ডে আসছে, ঠিক আছে। মেজর ডিস্ট্রিবিউটরি, মাইনর ডিস্ট্রিবিউটরি, মেইন ক্যানেল, ব্রাঞ্চ ক্যানেল, বিভিন্ন ক্যানেলের মাধ্যমে জল তোমার ফিল্ডে আসছে। আর তুমি রিভারের মুখে একটা সার্টেন কোয়ান্টিটির জল তুমি ছাড়ছো, ঠিক আছে। তাহলে ওয়াটার অ্যাকচুয়াল ডেলিভার্ড ফ্রম ফিল্ড, ফিল্ড থেকে তুমি দাঁড়াও, ওয়াটার অ্যাকচুয়াল ডেলিভার ফ্রম রিভার হবে, ফিল্ড লিখেছি নাকি? না, রিভারই লিখেছি। ফ্রম রিভার, রিভার থেকে তুমি অ্যাকচুয়াল যে পরিমাণ জল ছাড়ছো আর তোমার ফিল্ডে যে পরিমাণ জল আসছে, ওয়াটার ডেলিভার টু ফিল্ড আফটার লসেস। এখানে তোমার সিপেজ লস হতে পারে, ইভাপোরেশন লস হতে পারে, ঠিক আছে, বিভিন্ন লস রয়েছে। এই লসের দ্বারা যেটুকুন জল তোমার চাষযোগ্য জমিতে পৌঁছালো, তাহলে তুমি নদী থেকে ছাড়লে, ঠিক আছে, আর যেটুকুন লসের পর ফিল্ডে তোমার পৌঁছালো, এই দুটো তোমার রেশিও হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি, এই দুটো রেশিও, ঠিক আছে। তাহলে বেশি কোনটা? যেটা রিভার থেকে ছাড়লে, আর ওয়াটার যেটা ফিল্ডে পৌঁছালো সেটা বিভিন্ন লসের মাধ্যমে ফিল্ডে পৌঁছালো, ঠিক আছে। যদি 1 কিউমেক জল, এটা যদি এভাবে লিখি, 1 কিউমেক জল তুমি নদীতে ছাড়লে, নদী থেকে ছাড়লে, আর 0.70 কিউমেক জল তোমার অ্যাকচুয়ালি ফিল্ডে এসে পৌঁছালো, এই দুটোর রেশিও হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। এরপরে হচ্ছে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি, ঠিক আছে। ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি হচ্ছে যেটুকুন জল অ্যাকচুয়ালি তোমার কাজে লাগছে, ঠিক আছে। তার মানে এখানে তো মুছে দিই, ধরো যেটা মুছে দিই, এখানে কি লিখেছিলাম দেখো, ওয়াটার ফিল্ডে, ফিল্ডে যেটুকুন জল তোমার এলো, ঠিক আছে, আর সেই জলের মধ্যে থেকে যেটুকুন জল তোমার রুটের নিচে স্টোর হলো, ঠিক আছে। ফিল্ডে এলেই তো হলো না, ফিল্ডে এলে ফিল্ডের মধ্যেও তো বিভিন্ন রকম লস রয়েছে। যেটুকুন জল ফিল্ডে এলো তার মধ্যে থেকে যেই পার্টের জল তোমার গাছের গোড়াতে স্টোর হলো, সে দুটোর যেটা রেশিও, সেটাকে আমরা বলি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। এবার দেখো কোশ্চেনটা দেখো কী বলেছে, যে দ্য রেশিও, দাঁড়াও এটা দিয়ে পড়লে, হ্যাঁ ঠিক আছে, দ্য রেশিও অফ কোয়ান্টিটি ওয়াটার স্টোরড ইন দ্য রুট অফ দ্য ক্রপ, ক্রপের রুটে স্টোর হবে, আর দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাকচুয়ালি ডেলিভার্ড টু দ্য ফিল্ড, মানে ফিল্ডে যেটুকুন জল এলো, ঠিক আছে, তুমি বলতে পারো স্যার রিভার থেকে জল ছাড়লেন, রিভারের জলটা আমার ফিল্ডে এলো, এই দুটো রেশিও হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। একদম বুঝে গেলাম, ঠিক আছে। ফিল্ড অবধি জল এলো, কনভেন্স মানে হচ্ছে মোবিলিটি, বা এখন বললো ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, তোমার বা ক্যারেজ বললো তুমি, তো এটা হচ্ছে ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। এবার যেটুকুন জল না হয় ফিল্ডে এলো, সেটাই কি গাছের গোড়ায় স্টোর হচ্ছে? সেটা তো হচ্ছে না, ফিল্ডে তো বেশি লস, ঠিক আছে, ক্যানেলের মাধ্যমে তো লসের পরিমাণ কম, ফিল্ডেও তো প্রচুর লস হয়ে যাচ্ছে জলের। এবার ফিল্ডে যেটুকুন এলো তার মধ্যে থেকে যেই পার্টের জল তোমার গাছের গোড়ায় স্টোর হলো, সেই দুটোর রেশিওকে আমরা বলছি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। অ্যাকচুয়ালি তো অ্যাপ্লিকেশন সেটাই, যেটা গাছের গোড়ায় জল, যেটুকুন জল স্টোর হবে, গাছের গোড়ায় স্টোর না হয় ওর বাদবাকি জল আমার কি কাজে লাগবে, ঠিক আছে। এই গেল ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তাহলে 12-র অ্যান্সার হয়ে গেল বি।
তাহলে স্যার ওয়াটার ইউজ এফিসিয়েন্সিটা তার মানে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সির থেকে বড় হওয়ার কথা, কারণ ওটা বেনিফিশিয়ালি ইউজড বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা বড় হয় অ্যাকচুয়ালি। স্যার ওটার ক্ষেত্রে তাহলে পার্কোলেশনটাকেও ধরে নেওয়া হয়? ওটার ক্ষেত্রে পার্কুলেশনটাকেও ধরে নেওয়া হয়। এটার অ্যান্সার কত হবে? 12-র অ্যান্সার হয়ে গেল বি, ঠিক আছে, 11-র অ্যান্সার সি। আর যেই যেই এফিসিয়েন্সিগুলো রয়েছে, এটা কোন বললাম, এখানে দেখালাম, ঠিক আছে। এবার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, ঠিক আছে, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি, ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি আর ওয়াটার ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, এগুলো দেখে নিও, অলরেডি তো ক্লাসের রেকর্ডিং রয়েছে, সেখানে গিয়ে দেখে নিও এটা। এবার আসো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে। 13 নম্বর কোশ্চেনে বলেছে, এগুলো পড়িয়েছি না তোমাদের এই ব্যাচে? স্যার হয়েছিল। স্যার হয়েছে। তাও একবার বলে দিই, আমি চেষ্টা করব যে সম্পূর্ণ কোশ্চেন বলে দেওয়া, যাতে কোথাও বাকি না থাকে। তবে দেখো কি বলেছে, 13 নম্বর কোশ্চেন, দ্য ওয়াটার ইউটিলাইজড বাই এ প্ল্যান্ট অ্যাভেলেবেল, ওই গাছের গোড়া মানে গাছের শিকড় দ্বারা যেটুকুন জল গাছ টানতে পারে আর কি, সেটা ইংরেজিতে বলেছে। দ্য ওয়াটার ইউটিলাইজড বাই প্ল্যান্ট ইজ অ্যাভেলেবেল ইন সয়েল মেইনলি ইন দ্য ফর্ম অফ, দেখো এটা বহুবার বলেছি, এই কনসেপ্টটা আমি অনেকবার বলেছি। 13 নম্বরের কনসেপ্ট। 13 নম্বর হচ্ছে পেজ 31 হ্যান্ড রিটেন নোট আর পেজ 9-এ রয়েছে। তারাও পেজ 9টা দেখাই, এখানেও বলেছিলাম। পেজ 9-এ তো নেই, পেজ 29, এই যে পেজ 29-এ এখানে বলেছিলাম যে এই ডায়াগ্রামটা দিয়েই বলেছিলাম, এই ডায়াগ্রামটা দিয়েই বলেছিলাম যে এইটুকুনো প্রথমে তোমাদের কি হচ্ছে, প্রথমে হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি প্রথমে হচ্ছে বলেছিলাম একটা উদাহরণ দিয়ে, যে বৃষ্টিপাত হয়ে গেল, বৃষ্টিপাত হয়ে যাওয়ার পর যেটা গ্রাউন্ড লেভেল পর্যন্ত জল রয়েছে, এটা এক এক সেকশন, এভাবেই পড়িয়েছিলাম, এক এক সেকশন পর্যন্ত জল রয়েছে। এবার কি হলো, বৃষ্টি তোমার বন্ধ হয়ে গেল, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার পর যেটুকুন জল মানে একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত জল রয়েছে, কিন্তু মাটির তো ক্ষমতা নেই সব জলকে ধরে রাখার, ঠিক আছে, সব জলকে ধরে রাখার ক্ষমতা নেই, তো মাটিতে একটা ক্ষমতা রয়েছে, ও তো সম্পূর্ণ জলকে ধরে রাখতে পারবে না, মাটির জল ধারণের ক্ষমতা রয়েছে। আমরা যা পড়ি সব কি আমরা মাথায় ধরে রাখতে পারি? সব ধরে রাখতে পারি না, একটা ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে, তেমনি মাটিরও ক্যাপাসিটি রয়েছে জল ধারণ করার। মাটি যেটুকুন জল ধারণ করতে পারছে সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি, ফিল্ড ক্যাপাসিটি। আর যেটুকুন জল ডিউ টু গ্র্যাভিটি, ঠিক আছে, ডিউ টু গ্র্যাভিটি পার্কোলেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি ওয়াটার হয়ে গেল। এবার আসে আমাদের ক্যাপিলারি ওয়াটার। তাহলে ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত জল না হয় মাটি ধরে রাখলো। এবার জলের শত্রু এখানে কে রয়েছে? জলের শত্রু রয়েছে গাছগুলো। গাছ তার শেকড়ের দ্বারা সেই জলকে নিচ্ছে, সেই জলকে তার ইভাপো ট্রান্সপিরেশন নিড ফুলফিল করার জন্য ইউজ করছে, ঠিক আছে। তাহলে এটুকুন জল গাছ তার শেকড়ের দ্বারা ইভাপো ট্রান্সপিরেশন নিড ফুলফিল করছে। তাহলে এই জলটা কি? এই জলটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, ঠিক আছে, ক্যাপিলারি ওয়াটার। এবং এখানে বলেছিলাম অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। থিওরিটা দেখবে খুব ভালো করে, থিওরিতে ডিটেলস আলোচনা করেছি। তাহলে গাছ তার শেকড়ের দ্বারা যেটুকুন জলকে ইউজ করছে সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। তাহলে কোশ্চেনটা দেখি কি বলেছে এখানে। কোশ্চেনে বলেছে দ্য ওয়াটার ইউটিলাইজড বাই প্ল্যান্ট, ব্যাস ইউটিলাইজড বাই প্ল্যান্ট এই টার্মটা যখন তুমি পেয়ে গেছো, তুমি একবারে চোখ বন্ধ করে ক্যাপিলারি ওয়াটার লিখে দাও। তারপরে আসো 14 নম্বর কোশ্চেন। ধরো 13 নম্বরে আর কিছু বলার জায়গা আছে নাকি দেখি, আর কিছু বলার দরজা। 13 নম্বর পেজ, না আমি এটা 12 পড়েছিলাম, তখন 12 পড়ে আমি পেজ 31 বলেছিলাম। 13 হচ্ছে পেজ 29, পেজ 29 আর হ্যান্ড রিটেন নোট 2-এর পেজ 1, না 29ই পড়েছিলাম তো, 1 মিনিট দেখি, পেজ 29 কি, হ্যাঁ পেজ 29, ঠিক আছে, পেজ 29ই তোমাদের বললাম, হ্যান্ড রিটেন নোট 2-এর পেজ নাম্বার 1, দেখি কি লেখা রয়েছে। তো এই চার্টটাই লেখা রয়েছে, যে চার্টটা ওখানে বোঝালাম সেই চার্টটাই এই পিডিএফের মধ্যে আমি লিখেছিলাম। এরপরে বিভিন্ন রকম এখানে কি কি ওয়াটার রয়েছে, 4 ধরনের ওয়াটার রয়েছে, তারপর জলের লেয়ার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। এবার আসো তার পরের কোশ্চেনটায়।
এরপরের কোশ্চেনে দেখি কি বলেছে। এরপরের কোশ্চেন বলছে দ্য অ্যামাউন্ট অফ ইরিগেশন ওয়াটার রিকোয়ার্ড টু মিট দ্য ইভাপোট্রান্সপিরেশন নিড অফ ওয়াটার ক্রপ ডিউরিং ইজ ফুল ক্রপ। তার মানে দ্য অ্যামাউন্ট অফ ইরিগেশন ওয়াটার, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যেটুকুন জল অ্যাকচুয়ালি দেওয়া হয়, ঠিক আছে, তোমার সম্পূর্ণ একটা গাছের বেড়ে ওঠার জন্য যা জল দরকার সব তো আর ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে দেয় না, কিছু তো বৃষ্টিপাত থেকেও আসে। তাহলে এই ইরিগেশন থেকে, ইরিগেশন ওয়াটার মানে ইরিগেশন ডিপার্টমেন্ট যেই জল দেয় তাকে কি বলা হয়, বলেছিলাম যে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট। ঠিক আছে, দেখো কোথায় বলেছিলাম এই জায়গাটা, কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটা কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 হ্যান্ড রিটেন নোট 1 এর পেজ নাম্বার 10, হ্যান্ড রিটেন নোট 1 এর পেজ নাম্বার চলে আসি 10। দেখো এখানে পড়িয়েছিলাম, যেটা পড়িয়েছিলাম বলে এরকম নোংরা হয়ে আছে, ধরো ক্লিয়ার করি জায়গাটাকে। দেখো প্রথমে বলেছিলাম যে এই কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটাই তো কোশ্চেনে চেয়েছে, ঠিক আছে। কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট মানে কি, কনজাম্পটিভ ইউজ, কনজাম্পটিভ ইউজ দেখো প্রথমে বলেছিলাম এই কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার, কনজাম্পটিভ ইউজ মানে ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন। একটা গাছ তার বেড়ে ওঠার সময় যেই পরিমাণ জল ইভাপোরেশন আর ট্রান্সপিরেশন নিড ফুলফিল করার জন্য ইউজ করে তাকে আমরা বলি কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটার। ঠিক আছে, এই কনজাম্পটিভ ইউজ অফ ওয়াটারকে সিইউ দ্বারা ডিনোট করা হয়। তাহলে কনজাম্পটিভ সিইউ ওয়াটার ধরো তোমার এলো ক্যাপিটাল Q1 পরিমাণ, ঠিক আছে। এবার এফেক্টিভ রেইনফল, এফেক্টিভ রেইনফল তোমার ক্যাপিটাল Q1 পরিমাণ হলো না, এফেক্টিভ রেইনফল হলো হচ্ছে বা Q1 ছাড়ো, ধরো এটা এলো 100, ঠিক আছে, 100 ইউনিট, আমি কোনো ইউনিটে যাচ্ছি না, এটা এলো 100 ইউনিট। এবার এফেক্টিভ রেইনফল হলো তোমার 40 ইউনিট, 40 ইউনিট। তাহলে একটা গাছের বেড়ে ওঠার জন্য 100 ইউনিট জল প্রয়োজন, কিন্তু বৃষ্টিপাত থেকে সে 40 ইউনিট জলই পেল, তাহলে বাদবাকি জলের চাহিদা তার কে ফুলফিল করবে? এই হচ্ছে মূল ডেফিনেশনটা। এটা হচ্ছে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, ইরিগেশনের মাধ্যমে সেই জলের চাহিদা ফুলফিল হবে। এবার কোশ্চেনটাতে আসলে দেখো কি বলেছে কোশ্চেনে, কোশ্চেনে বলেছে দ্য অ্যামাউন্ট অফ ইরিগেশন ওয়াটার রিকোয়ার্ড টু মিট দ্য ইভাপোট্রান্সপিরেশন নিড অফ দ্য ক্রপ ডিউরিং ইটস ফুল গ্রোথ। তাহলে কনজাম্পটিভ ইরিগেশন রিকোয়ারমেন্ট, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সি। তাহলে 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার কী হয়ে গেল, 14 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল সি, এই হলো সি। তাহলে 13-র অ্যান্সার কত ছিল, 13-র অ্যান্সার ছিল বি, 13-র অ্যান্সার ছিল বি, এটার অ্যান্সার লিখেছি 12, 13, 14। এবার আসো 15 নম্বর কোশ্চেন, পেজ 3 লেখা রয়েছে, কি বলেছে দেখি আগে 15 নম্বর কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেনে বলেছে যে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই দ্য ইল্ড অফ, এটা ঠিক আছে, এটা দেখো, এটা এই ডায়াগ্রামটা দেখো পেজ নাম্বার 3, ঠিকই লেখা রয়েছে পেজ নাম্বার 3, এখানে দেখিয়েছিলাম, বলেছিলাম যে ইরিগেশনের বেসিক জায়গা, এই জায়গাটা তোমাকে জানতেই লাগবে, ঠিক আছে, এই জায়গাটা জানতেই লাগবে। এবার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আর হচ্ছে ইল্ড, ঠিক আছে। তাহলে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ধীরে ধীরে বাড়াচ্ছি, ইল্ড অফ ক্রপ বাড়তে বাড়তে একটা সার্টেনের পর তুমি যদি অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট ইনক্রিজ করো তাহলে তোমার ইল্ডটা কমে যায়, ঠিক আছে। তাহলে কোশ্চেনে বলেছে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই ইল্ড অফ দ্য মোস্ট ক্রপ, ইল্ড কি, একটা সার্টেন টাইম পর্যন্ত ইল্ড তোমার বাড়ে, তারপর থেকে তোমার ইল্ড কমতে শুরু করে দেয়। তাহলে দেখি কোশ্চেনটা কি বলেছে, বলেছে 15 নম্বর কোশ্চেন, বলেছে উইথ দ্য ইনক্রিজ ইন দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার সাপ্লাই দ্য ইল্ড অফ দ্য মোস্ট ক্রপ ইনক্রিজ আপ টু এ সার্টেন লিমিট দেন বিকেম কনস্ট্যান্ট, দেন বিকেম ডিক্রিজ হবে, দেন বিকেম ডিক্রিজ, কনস্ট্যান্ট তো হয় না, ইনক্রিজ আপ টু এ সার্টেন লিমিট দেন বিকেম ডিক্রিজ। 15 বি হবে, দেখো তো গুপ্তা কি আছে অ্যান্সারটা, বি আছে, ডি আছে স্যার, ডি আছে তো, দেন ডিক্রিজ কি করে হয়, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট তো হয় না, ছবিতেই তো দেখলি, দেন ডিক্রিজ। তাহলে 15-র অ্যান্সার হয়ে গেল ডি, 15-র অ্যান্সার হয়ে গেল ডি, ঠিক আছে। এবার আসো 16 নম্বর কোশ্চেন, 16 নম্বর কোশ্চেন পেজ 42 লেখা রয়েছে কেন, ও হাইড্রোগ্রাফ,
দেখো হাইড্রোগ্রাফ নিয়ে আমার কিছু বলার নেই, আমি যা বলেছি যতটা ডিটেলসে যা নিউমেরিক্যাল প্রশ্ন করিয়েছি, যারা বিশেষত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিএসসিতে বসবে তাদের এই হাইড্রোগ্রাফ কাকে বলে কোনো দিন আসবে না, একদম ক্লিয়ার। কী ধরনের কোশ্চেন আসবে 2020 সালের অ্যাসিস্ট্যান্ট পিএসসির কোশ্চেনটা খুলে দেখো, এই হাইড্রোগ্রাফ থেকে নিউমেরিক্যাল প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তারপরে প্রবাবিলিটি নিউমেরিক্যাল কোশ্চেন এসেছিল, গেট পরীক্ষার সম্পূর্ণ আমি কোশ্চেন করিয়ে দিয়েছি, ওগুলো দেখে যাবে, ওর বাইরে কিচ্ছু আসবে না, ঠিক আছে। তাহলে হাইড্রোগ্রাফের পিপিটিতে আমি কি লিখেছি দেখো, হাইড্রোগ্রাফ কাকে বলে, ডিসচার্জ ভার্সেস টাইম। হাইড্রোলজির পিপিটিটা বের করি, হাইড্রোলজির পিপিটিতে 42 নম্বর পেজে চলে যাই, 42 নম্বর পেজ। এখানে দেখো বলেছিলাম যে দু রকমের হাইড্রোগ্রাফ হয়, একটা ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, একটা হচ্ছে ফ্লাড হাইড্রোগ্রাফ। এই যে এখানে লেখাও রয়েছে হাইড্রোগ্রাফ, ধরো ডিসচার্জ ভার্সেস টাইম, এই যে ফ্লাড হাইড্রোগ্রাফ কি, হাইড্রোগ্রাফ হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম, তার সাথে বেস ফ্লোটা যোগ করব। কিন্তু হাইড্রোগ্রাফের ডেফিনেশন কোথায় গেল, হাইড্রোগ্রাফের ডেফিনেশনটা দেখতে হবে তো, ইট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বিটুইন দ্য ডিসচার্জ আর টাইমের হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা হাইড্রোগ্রাফ বলি। দেখো হাইড্রোগ্রাফের ওপরে এরকম ছবি দ্বারাও আমি বুঝিয়েছিলাম এই, তারপরে বলেছিলাম এর সাথে সাথে হাইটোগ্রাফ, রেইনফল ইন্টেন্সিটি ভার্সেস টাইম, এটা হচ্ছে হাইটোগ্রাফ। এটাও তোমাকে জানতে লাগবে যে হাইটোগ্রাফ কাকে বলে, বহুবার কোশ্চেনে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাহলে হাইড্রোগ্রাফ কি হলো, হাইড্রোগ্রাফ তোমার হলো হচ্ছে ডিসচার্জ ভার্সেস টাইম, রান অফ ভার্সেস টাইম, সারফেস রান অফ ভার্সেস টাইম, গ্রাউন্ড ওয়াটার ফ্লো ভার্সেস টাইম, আর রেইনফল ভার্সেস টাইম। কোনোটাই হবে না, দেখো এটা হবে রান অফ ভার্সেস টাইম, ঠিক আছে। এবার সারফেস রান অফ কেন হবে না, দেখো রান অফের মধ্যে দুটো ভাগ হয়, রান অফ যদি সারফেসের ওপর দিয়ে যায় তাহলে তাকে বলে সারফেস রান অফ, রান অফ যদি সারফেসের নিচে দিয়ে যায় তাহলে তাকে বলে সাব সারফেস রান অফ। তাহলে যখন আমি সারফেস রান অফ ভার্সেস টাইম যদি কনসিডার করি তাহলে সাব সারফেস রান অফ ভার্সেস টাইমটা কোথায় গেল, ঠিক আছে। এবার তুমি যদি বলো তাহলে স্যার রান অফটা কেন, রান অফ ভার্সেস টাইম কেন বললেন আপনি, এই রান অফের মধ্যে তো সারফেস সাব সারফেস দুটোই পড়ে যাচ্ছে, এই দুটোকেই একসাথে তো সম্মিলিতভাবে তুমি ডিসচার্জ ভার্সেস টাইম বলতে পারো, এই জন্য এই উত্তরটা বললাম, ঠিক আছে। 15 হচ্ছে অ্যান্সার। স্যার শুধু যদি সারফেস রান অফ বলা হতো ওটা ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ হতো, তাই তো? শুধু সারফেস রান অফ বললে সেটা ডিআরএইচ হতো, ঠিক আছে। এখানে দেখো না, এই যে সারফেস রান অফ যদি বলতো তাহলে এই বেস ফ্লোটা হতো না, এখানে তোমার বেস ফ্লোটা হতো না, তাহলে এটা তোমার কি হয়ে যেত, ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে। আসো এর পরের কোশ্চেনটা, তাহলে 16 অ্যান্সার হয়ে গেল এ, 16 অ্যান্সার হয়ে গেল এ, ঠিক আছে, 16 অ্যান্সার এ। এবার আসো 17 নম্বর কোশ্চেন, দেখি কি বলেছে, পেজ 186 ওখানে লেখা রয়েছে। এটা ইনফিল্ট্রেশন রেট কাকে বলে বলো, ইনফিল্ট্রেশন তো অনেক পড়িয়েছি, এ তো সামান্য একটা কোশ্চেন, এর উপর নিউমেরিক্যাল প্রশ্ন পর্যন্ত ক্লাসে করানো হয়েছে। কাকে বলে ইনফিল্ট্রেশন? অ্যাবজর্পশন অফ ময়েশ্চার বাই সয়েল, অ্যাবজর্পশন অফ ময়েশ্চার, অ্যাবজর্পশন অফ ওয়াটার বলো না, ঠিক আছে। সয়েল যেই ওয়াটারকে অ্যাবজর্ব করছে তাকে বলা হয় ইনফিল্ট্রেশন। আচ্ছা, পড়ানোর সময় বলেছিলাম ইনফিল্ট্রেশন আর পারমিয়েবিলিটি এর মধ্যে কি ডিফারেন্স রয়েছে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ইনফিল্ট্রেশন অ্যান্ড পারমিয়েবিলিটি? বলো। পারমিবিলিটি মানে হচ্ছে ওয়াটারটা অ্যাবজর্ব করে সয়েল সারফেস থেকে, আর ওটা পারমিবিলিটি। আর কি বললেন জানো না? হ্যাঁ, তুমি পারমিবিলিটি কাকে বলে বলছো? ওয়াটারটা সয়েল যেটা অ্যাবজর্ব করে। দেখো না জানলে বলো না, ঠিক আছে। হ্যাঁ সুরজিৎ, সয়েলের ইন্টারকানেক্টিং ভয়েডের মধ্যে দিয়ে ওয়াটার পাস, মানে প্যাসেজটাকে ইন্টারকানেক্টিং একটা সয়েলের 3 ফেজ ডায়াগ্রামে দেখবে সয়েলের মধ্যে ইন্টারকানেক্টেড ভয়েড থাকে। এই ইন্টারকানেক্টেড ভয়েডের মাধ্যমে যে জলটা পাস হচ্ছে, ফ্লো হচ্ছে, সেটা হচ্ছে পারমিয়েবিলিটি। আর এটাও একটা সয়েলের প্রপার্টি, সয়েলের প্রপার্টির জন্যই তো সয়েলের ইন্টারকানেক্টিং ভয়েডের মাধ্যমে জলটা ফ্লো হচ্ছে। আর ইনফিল্ট্রেশন কি? ইনফিল্ট্রেশন হচ্ছে জলটাকে যে অ্যাবজর্ব করছে, ঠিক আছে, অ্যাবজর্ব যেটা জলকে করছে সয়েল, সেই প্রপার্টিটাকে বলা হচ্ছে ইনফিল্ট্রেশন। আর এরপরেই আরেকটা জায়গা আছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কাকে বলে। এই ইনফিল্ট্রেশনের যেটা ম্যাক্সিমাম রেট, সয়েল
যেই প্রপার্টির দ্বারা জলটাকে অ্যাবজর্ব করছে তাকে বললাম ইনফিল্ট্রেশন। কিন্তু ইনফিল্ট্রেশন তো একটা ম্যাক্সিমাম রেট আছে, ঠিক আছে, তার বেশি জল তো সয়েল অ্যাবজর্ব করতে পারবে না, সেই ম্যাক্সিমাম রেটটাকে বলা হয় ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। দেখো এই সম্পূর্ণ জায়গা পড়িয়েছিলাম, পেজ নাম্বার 186, পেজ নাম্বার 186 লেখা ছিল না ওখানে? এই দেখো দ্য ফ্লো অফ ওয়াটার, এটা দ্য ফ্লো অফ ওয়াটার, এটা পরে কারেকশন করেছিলাম, এটা ফ্লো অফ ওয়াটার, দ্য অ্যাবজর্পশন অফ ওয়াটার, দি অ্যাবজর্পশন of water into the ground through the soil surface, ঠিক আছে, into the ground through the soil surface is defined as infiltration। এখানে বুঝিয়েছিলাম এই রেইন ড্রপ পড়লো, এই যে ইনফিল্ট্রেশন ব্যাপারটা, তারপরে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এখানে কি বলেছিলাম, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কাকে বলে, দ্য ম্যাক্সিমাম রেট হুইচ এ গিভেন সয়েল, এই ম্যাক্সিমাম যে রেটটা, এই ম্যাক্সিমাম রেটটাকে বলা হয় ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, ঠিক আছে। এর ইউনিট কি, মিলিমিটার পার আওয়ার আর সেন্টিমিটার পার আওয়ার, এই জায়গাটাও বলেছিলাম। তাহলে আসি এবার কোশ্চেনটাতে কি বলেছে, কোশ্চেনটাতে বলেছে দ্য ইনফিল্ট্রেশন রেট, ও এই কোশ্চেনটাই কি হাইড্রোগ্রাফ হয়ে গেল, তারপরে ইনফিল্ট্রেশন, ও ইনফিল্ট্রেশন কাকে বলে তা বলেনি, ইনফিল্ট্রেশন রেট কাকে বলে বলেছে, ঠিক আছে, আমি ভেবেছিলাম ইনফিল্ট্রেশনের ডেফিনেশন বলেছে, ঠিক আছে, ইনফিল্ট্রেশন রেট, ঠিক আছে। ইনফিল্ট্রেশন রেট বলতে এই ইনফিল্ট্রেশনের রেটের এই জায়গা দিয়েও ক্লাসে পড়ানো হয়েছে, দেখো কোথায় পড়ানো হয়েছে, এই দেখো এই আইকে ইনফিল্ট্রেশন রেট সব ডিটেলস আলোচনা বলেছিলাম যে হাইড্রোলজি ইরিগেশন যা পড়াবো তার বাইরে কোশ্চেন হয় না। এই আইটা হচ্ছে তোমার ইনফিল্ট্রেশন, এই দেখো এই ইন্টেন্সিটি অফ রেইনফল আর হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এর মধ্যে দুটো কেস হয়, এই কেস 1 আর এটা হচ্ছে কেস 2, কেস 1 করে পড়িয়েছিলাম, ঠিক আছে, এত ডিটেলস এখন আর বলছি না, যেহেতু ক্লাসটার রেকর্ডিং রয়েছে তোমাদের কাছে, জাস্ট কোশ্চেনটা আমি সলভ করে দিচ্ছি, এটা বোঝা যায় এরকম একটা উদাহরণ দিয়ে। তো এখানে কি বলেছে, ইনফিল্ট্রেশন রেট কি, মাটি বা গ্রাউন্ড যেই রেটে জলটাকে অ্যাবজর্ব করছে, সেন্টিমিটার পার আওয়ার ধরলাম, ঠিক আছে, তাহলে ইজ মোর দেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, আরে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটাই তো ম্যাক্সিমাম, ঠিক আছে, যেই অ্যাবজর্পশনের যে ম্যাক্সিমাম সেটাকে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলে। তাহলে ইনফিল্ট্রেশন রেট কি সবসময় ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমান হয়? কখনোই হয় না, ঠিক আছে। যদি একটা জায়গা তোমার জলা জায়গা হয়, ঠিক আছে, সেই জলা জায়গায় ইনফিল্ট্রেশন রেট সেই পার্টিকুলার সয়েলটার কি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমান হয়? কখনোই হবে না। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কখন হবে? যখন টোটাল সয়েলটা ড্রাই সয়েল হবে, তখনও সবচেয়ে বেশি অ্যাবজর্ব করতে পারবে। তারপরে less than the infiltration capacity, infiltration rate is always less than the infiltration capacity, always less than হয় না, equal to অনেক সময় হয়, ঠিক আছে। এখানে দেখো এই equal to, ওই ক্লাসটাতে যাবে, এখানে দেখো এই equal to দিয়েও একটা বলা হয়েছে, এই equal to দিয়েও হয়, এখানে হচ্ছে less than বুঝিয়েছি, এখানে greater than equals to, ফলে শুধুমাত্র less than হয় না। এবার হচ্ছে 3 নম্বর অপশন, কি বলেছে, ইকুয়াল টু অর লেস দেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। ইয়েস, ইনফিল্ট্রেশন রেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমান হতে পারে। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম যেই হারে জল সয়েলটা অ্যাবজর্ব করছে তার সমান হতে পারে ইনফিল্ট্রেশন রেট, অথবা তার চেয়ে কম হতে পারে। এবার যদি বলো স্যার একটা উদাহরণ দিয়ে বলেন, দেখি এখানে উদাহরণটা দেওয়া রয়েছে নাকি। এখানে দেখো, এখানে কি বলেছিলাম ক্লাসে পড়ানোর সময় সেটা তো আর মনে নেই, এক এক সময় এক একটা উদাহরণ দিয়ে বোঝাই আর কি, একটু চিন্তা করতে দাও। এটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলেছিলাম কত, এফপি বলেছিলাম 5 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে। আর এটা ইন্টেন্সিটি অফ রেইনফল দিয়ে বলেছিলাম, ঠিক আছে। আমি এখানে একটা নতুন একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি তোমাদের, কোনো অসুবিধা নেই, নতুন উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, ও যারা দেখবে ওখানে ডিটেলে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। ধরো ইনফিল্ট্রেশন রেটকে আমি আই দিলাম, আই দিলাম হচ্ছে তোমার কত দেব, 10 সেন্টিমিটার পার আওয়ার।
আর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিকে আইসি দিলাম, আইসি হচ্ছে 50 সেন্টিমিটার পার আওয়ার, 50 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে কি তুমি দেখতে পাচ্ছ যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, জল যে অ্যাবজর্ব করছে তোমার গ্রাউন্ড, সেই অ্যাবজর্বের ম্যাক্সিমাম ভ্যালু এটা 50 সেন্টিমিটার পার আওয়ারটা। ঠিক আছে, আর ইনফিল্ট্রেশন রেট কোনটা? ইনফিল্ট্রেশন রেট হচ্ছে অ্যাকচুয়াল, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ডিশন, এটা অ্যাকচুয়াল কন্ডিশন। ঠিক আছে, এবার হতে পারে অ্যাকচুয়াল কন্ডিশন তোমার সয়েলটা যেটা রয়েছে, সয়েলটা তোমার ইয়ে রয়েছে, জলা জায়গা রয়েছে। ঠিক আছে, জলা জায়গা রয়েছে, সেজন্য ইনফিল্ট্রেশনের যে অ্যাকচুয়াল সেই রেটটা কম, 50 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, আর ম্যাক্সিমাম এটা হয় কম 10 সেন্টিমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম কত হয়? 50 সেন্টিমিটার পার আওয়ার। এবার জলা জায়গা রয়েছে যেহেতু রেইনি সিজন, এবার তোমার গরমকাল আসলো, সয়েলটা যেটা রয়েছে সম্পূর্ণই সয়েলটা ড্রাই সয়েলে পরিণত হয়ে গেল। ঠিক আছে, তাহলে তার মধ্যে যেই ভয়েডগুলো রয়েছে সেই ভয়েডগুলোর মধ্যে আর তোমার জল নেই। ঠিক আছে, সম্পূর্ণ সয়েলটা ড্রাই সয়েল। এবার সেই পার্টিকুলার সয়েলটা কী রেটে জলকে অ্যাবজর্ব করতে পারবে? এখন এই 50 সেন্টিমিটার পার, বলো স্যার এটা সেন্টিমিটার লিখেছেন, 50 সেন্টিমিটার পার আওয়ার রেটে সেই সয়েলটা জলকে অ্যাবজর্ব করতে পারবে। তাহলে তোমার এই ইনফিল্ট্রেশন যেটা রেট হচ্ছে, এই ইনফিল্ট্রেশন রেট এই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি থেকে ছোট হলো যখন বর্ষাকাল। ঠিক আছে, আর যখন গরমকাল সামার সিজন, তখন এই ইনফিল্ট্রেশন রেট ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমান হলো। তাহলে একবার হলো ছোট আর একবার হলো সমান। তাহলে এটাকে কেস 1 কেস 2 দুটো লিখে দিই, কেস 1 আর কেস 2, কেস 1 আর কেস 2। কেস 1-এ কী হলো? কেস 1-এ হলো হচ্ছে এই আই ইজ লেস দেন আইসি, আই ইজ লেস দেন আইসি। আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু 10 সেন্টিমিটার পার আওয়ার। আইসির ভ্যালু কত? আইসির ভ্যালু 50 সেন্টিমিটার পার আওয়ার। ঠিক আছে, এটা কখন হলো? এটা যখন রেইনি সিজনে হলো, এটা রেইনি সিজনে হলো। ঠিক আছে, রেইনি সিজন। ঠিক আছে, তাহলে ইনফিল্ট্রেশনের রেটটা কম, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। এবার ড্রাই টাইম এলো, এই সময় ইনফিল্ট্রেশন রেট আর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি দুটো সমান হয়ে গেল। ঠিক আছে, এই দুটোই ধরো হয়ে গেল। এই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি তো 50 সেন্টিমিটার পার আওয়ার, এটা তো চেঞ্জ কখনোই হতে পারে না, এটা তো কনস্ট্যান্ট। এই 50 সেন্টিমিটার পার আওয়ার এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তোমার কখনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই ইনফিল্ট্রেশনের রেটটা এখানে বেড়ে গেল, এটাও এখানে হয়ে গেল 50 সেন্টিমিটার পার আওয়ার বেড়ে হলো। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হবে হচ্ছে ইকুয়াল টু অর লেস দেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তাহলে ইনফিল্ট্রেশন রেট যেটা আই, ইনফিল্ট্রেশন রেটটা লেস দেন হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির কেস 1-এ, আর কেস 2 হচ্ছে ইকুয়াল টু ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তাহলে এই কোশ্চেনটা বোঝা গেছে? অনেক ধীরে ধীরে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ইকুয়াল টু অর লেস দেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, এবার আসো তারপরের কোশ্চেনটা। তাহলে 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল হচ্ছে সি। 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো সি। সেমিনার কপিটি কোথায়? 17 নম্বর কোশ্চেন, এর অ্যান্সার সি। স্যার বলছিলাম যেগুলো ক্লাসে হয়ে গেছে সেইগুলো রিপিট হবে এখন? যেগুলো ক্লাসে হয়ে গেছে মানে? ওই গুপ্তা 17, 19, 20 এগুলো আগের দিন ক্লাসে যখন ক্লাস করিয়েছিলেন তখন এগুলো সলভ হয়ে গেছে। একবার রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? আজকে রিপিট করে দিচ্ছি, এরপরের দিন তোমরা দেখে আসবে। আজকে তো তোমরা টেকনিকটা জানতে না, যে আমি কি টেকনিকে কোশ্চেন উত্তরগুলো সলভ করাবো সেটা জানা ছিল না। ঠিক আছে, এর পরের দিন আমাকে বলবে স্যার কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, তাহলে আমি সে কোশ্চেনগুলো স্কিপ করে যাব। ঠিক আছে, কারণ অনেক সাবজেক্ট, একটা হয়তো পড়ে থাকলে চলবে না। এবার আসো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন পেজ 29 লেখা রয়েছে। দেখি 18 নম্বর কোশ্চেনটাকে দেখি কি বলেছে। 18 নম্বর কোশ্চেন, 18 নম্বর কোশ্চেনে বলেছে দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু ব্রিং দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট আপ টু দ্য
ফিল্ড ক্যাপাসিটি ইজ কল, ঠিক আছে। এটা পেজ কত বললাম মনে আছে? 18 না? না, পেজ 18 তো নেই, পেজ 29 বললাম। 18 নম্বর প্রশ্ন স্যার, পেজ 29 বল। পেজ 29 বললাম, তাই তো? 18 নম্বর প্রশ্ন, পেজ 29। এই যে বলেছিলাম যে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, এখানে বলেছিলাম সয়েলের এই পিরিয়ডটাকে সয়েলের ময়েশ্চার ডেফিসিয়েন্সি বলা হয়। কেন সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি বলা হয়? এইটুকুন জায়গাকে সয়েল ময়েশ্চার, এই কোশ্চেনটা হয়নি তো গো তোমার জসিমউদ্দিন, এই কোশ্চেনটা বলিনি আমি কিন্তু। এই 18টা না, 19, 20 আর 17। এই কোশ্চেন আমি বলিনি, এই কোশ্চেন আমি রেখেছিলাম এই গুপ্তার। দেখো কি হচ্ছে, তোমার জল এই ফিল্ড ক্যাপাসিটি অবধি রয়েছে, ঠিক আছে। মাটি জলকে ধরে রেখেছে ম্যাক্সিমাম ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত, ঠিক আছে। এবার গাছের শেকড় কি করলো? গাছের শেকড় তোমার সেই জলকে অ্যাবজর্ব করলো, ঠিক আছে। তাহলে জলের পরিমাণ কমে গেল। এবার তুমি কি করলে? আবার জল দিলে, ইরিগেশনের মাধ্যমে তুমি আবার জল দিলে, তাহলে মাটির ধারণ ক্ষমতা জলের আবার বেড়ে গেল, ফিল্ড ক্যাপাসিটি অবধি পৌঁছে গেল। আবার সেই জলকে গাছ ব্যবহার করলো তার ইভাপো ট্রান্সপিরেশন নিড ফুলফিল করার জন্য, সেটা চলে গেল। আবার তুমি ইরিগেশনের মাধ্যমে জল দিলে, এই প্রসিডিওরটা বারবার চলে, এই প্রসিডিওরটাই বারবার চলে, ঠিক আছে। এই রিজিয়নকে বলা হয় সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, তাই তো। এই সয়েলের মধ্যে ময়েশ্চার ডেফিসিয়েন্সি এই জায়গাটাতেই তো হচ্ছে, বাদবাকি জায়গায় তো কনস্ট্যান্ট, ঠিক আছে। গাছ তার শেকড়ের দ্বারা ময়েশ্চারটাকে অ্যাবজর্ব করে দিচ্ছে, এটাই হচ্ছে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। এখান থেকে নিউমেরিক্যাল প্রশ্ন করাবো বলেছিলাম, এই ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং, যে এই কতবার আমি জল দিচ্ছি, ঠিক আছে। এটা আমার মনে আছে, ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিংয়ের ওপর নিউমেরিক্যাল প্রশ্ন করানো হয়নি, এটা করাবো এটা। তাহলে সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি বোঝা গেল, দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু ব্রিং দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট অফ এ গিভেন সয়েল আপ টু দ্য ফিল্ড ক্যাপাসিটি। তো ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত আমি ধরো, কোথায় গেল গুপ্তার বইটা? এ দেখো কি বলেছে এখানে, বলেছে দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু ব্রিং দ্য সয়েল ময়েশ্চার কন্টেন্ট অফ এ গিভেন সয়েল আপ টু ইটস ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি পর্যন্ত জলের চাহিদাকে ফুলফিল বারবার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। ব্যাস, 18 অ্যান্সার হয়ে গেল সি। এটা দেখিয়ে দিলাম, 18 অ্যান্সার সি হয়ে গেল। এটা এখানে দেখছো এই ফিল্ড ক্যাপাসিটি পর্যন্তই কিন্তু জলটা বারবার ভর্তি হচ্ছে। তাহলে 18 অ্যান্সার কত হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল সি। অ্যান্সার হয়ে গেল এটার সি। আসো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন দেখি কি বলেছে। 19 নম্বর কোশ্চেনে বলেছে, তো এই এবার দেখো এগুলো আর বলার কিছু নেই, হ্যাঁ। 19 নম্বরের কোশ্চেনে বলেছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তোমরা বলো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কাকে বলে? অনুশ্রী কাকে বলে? ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হচ্ছে, আচ্ছা দেখো এখানে তো সেটা দেয়নি আর কি, ঠিক আছে। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি ম্যাক্সিমাম যেই অ্যাবজর্পশন করতে পারে জলের তোমার ফিল্ড, সেটাকে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলে। তো এখানে তো সেটা দেয়নি। তাতে আমি একটু আগেই তোমাদের পড়াতে গিয়ে বললাম যে তোমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হচ্ছে এটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে। ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু এমন তো হবে যে কনস্ট্যান্ট ভ্যালু কার? সয়েলের কনস্ট্যান্ট ভ্যালু, মানে ওই রুড়কির সয়েলের একটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি রয়েছে, ঠিক আছে। সে একটা রেটে জলকে অ্যাবজর্ব করতে পারে। এবার কলকাতার সয়েল, আরে কলকাতার ময়েশ্চার কন্ডিশন আলাদা, ওয়াটার লেভেল আলাদা, ঠিক আছে। সি থেকে একটা আলাদা একটা হাইটে রয়েছে, ঠিক আছে। সে রুড়কির সাথে কলকাতার তুলনা করলে চলবে নাকি? তাই লোকেশন টু লোকেশন চেঞ্জ হতে পারে, লোকেশন টু লোকেশন চেঞ্জ হয়, ঠিক আছে। আর হচ্ছে টাইম টু টাইম চেঞ্জ হয়, বোথ লোকেশন অ্যান্ড টাইম। এবার তুমি এটা দাঁড়াও, এই উত্তরটাও এটা লোকেশন টু লোকেশন চেঞ্জ হয়, টাইমের কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে। তাহলে চেঞ্জেস উইথ লোকেশন, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি চেঞ্জেস। টাইমের ব্যাপারটা বলছে মানে সয়েলের নেচারের উপর তো ডিপেন্ড করে। সয়েল ড্রাই সয়েল আছে না ভেজা সয়েল আছে, সেটার কতটা গ্রীষ্মকাল বর্ষাকাল এই ব্যাপারে টাইমের ব্যাপারটাও আসবে। না, টাইমের ব্যাপারটা কেন আসবে না,
ঠিক আছে, সেটার উদাহরণটা তোমাদের বলি। গুপ্তার বইয়ে কি লেখা রয়েছে, এটা বোথ টাইম অ্যান্ড লোকেশন দুটোই লেখা রয়েছে, তাই তো? স্যার আপনি সিজনের উপর ডিপেন্ড করেও চেঞ্জ হয় বলেছিলেন। বলেছিলাম এটা তোমাদের? আপনাকে বলেছিলেন এটা, হ্যাঁ স্যার বলেছিলেন। না, এটা টাইমের ওপর দেখো, আমার এখন যেটা মনে হচ্ছে গুপ্তার বইয়ে টাইম বলেছে, ওরা এইভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছে যে একটা সয়েল রয়েছে, তুমি সয়েলটাকে শুধু চিন্তা করো, ঠিক আছে? সয়েলের মধ্যে ময়েশ্চার কোয়ান্টিটি তুমি চিন্তা করো না, সেই সয়েলের তো একটা জলকে অ্যাবজর্ব করার ক্ষমতা রয়েছে, ম্যাক্সিমাম রেট রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, টাইম দিয়ে দাও, বোথ টাইম অ্যান্ড লোকেশন। কেন বলে দিচ্ছি, বইটা টাইম হবে, টাইম অ্যান্ড লোকেশন। গুপ্তার বইও তাই রয়েছে, বোথ টাইম অ্যান্ড লোকেশন। কারণ ধরো তুমি কলকাতার মাটিটাই ধরলাম, কলকাতার মাটির এইভাবে ঠিক টাইম আর লোকেশন কেন হবে, এই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি যে চার্ট আমরা তৈরি করি সেটা বিভিন্ন মানে রেইনি সিজনের জন্য একটা লিখি, আরেকটা তোমার ড্রাই সিজনের জন্য একটা লিখি। তার মানে রেইনি সিজনে তোমার সয়েল যেই রেটে জলটাকে অ্যাবজর্ব করতে পারছে, ড্রাই সিজনে তো সেই রেটে অ্যাবজর্ব করতে পারবে না, ঠিক আছে? ড্রাই সিজনে তার চেয়ে অনেক বেশি তার অ্যাবজর্পশন রেট হয়ে যাবে, কারণ টোটাল সয়েলটা তো ড্রাই। তাহলে এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আবার লোকেশনের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে তোমাকে তো বললাম, এই রুড়কির মাটির একটা অ্যাবজর্ব করার ক্ষমতা আর কলকাতার মাটির ওয়াটার অ্যাবজর্ব করার ক্ষমতা দুটো আলাদা, ফলে এটা তোমার লোকেশন অনুসারেও চেঞ্জ হচ্ছে। এটাই বলেছিলাম নাকি তোমাদের? হ্যাঁ স্যার। এখন আমি যেটা প্রথমে ভাববো এইগুলোই ভুল হয়ে যায়। প্রথমে আমি যেটা চিন্তা করলাম এখন বলতে গিয়ে যে টাইমের রেসপেক্টে কেন চেঞ্জ হবে, টাইমের রেসপেক্টে চেঞ্জ তো হওয়া উচিত না, কারণ ম্যাক্সিমাম একটা টাইম মানে কি, টাইম মানে হচ্ছে সিজনগুলোকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তোমার কলকাতারই 12 মাসের যেটা একটা সয়েলকে কনস্ট্যান্ট ধরা রয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি যদি আরও ডিটেলে চিন্তা করো না, তাহলে এটা শুধুমাত্র লোকেশন অনুসারে হওয়া উচিত। কিন্তু আমরা লোকেশনটাকে মানে টাইমটাকে নিয়ে আমাদের নিজেদের সুবিধার জন্য, আমার তো এটা মাটির প্রপার্টি, তুমি নিজে চিন্তা করো না, মাটির একটা প্রপার্টি, ঠিক আছে? জল ফল থাক না থাক ওগুলোকে বাদ দাও, মাটির প্রপার্টি, মাটি ম্যাক্সিমাম যেই রেটে জলটাকে অ্যাবজর্ব করছে, ঠিক আছে? এবার এই অ্যাবজর্পশনের একটা মাটির তো একটাই ম্যাক্সিমাম হতে পারে, একটা মাটির তো কখনো দুটো হয় না, একটা মাটি কনস্ট্যান্ট। তুমি কলকাতার ধরো যাদবপুরের মাটিটাকে নিয়েছো, এই মাটির একটা ম্যাক্সিমাম অ্যাবজর্পশন ক্ষমতা রয়েছে, ঠিক আছে? সেটা বর্ষাকালে কম, গ্রীষ্মকালে বেশি, ঠিক আছে? তাহলে গ্রীষ্মকালেরটাই ওর ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, তাহলে টাইমের সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হওয়ার কথা না, এটা কনস্ট্যান্ট হওয়ার কথা সারা বছরের জন্য, যেটা ম্যাক্সিমাম সেটাকে আমি বলবো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। বোঝা গেল আমি কি বলতে চাইছি? ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি কি, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি মাটি ম্যাক্সিমাম যেই রেটে জলটাকে অ্যাবজর্ব করছে, ঠিক আছে? এবার তুমি সামারে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বের করলে 10 সেন্টিমিটার পার আওয়ার, ঠিক আছে? আবার তুমি রেইনি সিজনে তুমি বের করলে 5 সেন্টিমিটার পার আওয়ার। এগুলো আমি ইনফিল্ট্রেশন রেটটা বের করছি, কিন্তু সামারে এলো 10 সেন্টিমিটার পার আওয়ার, রেইনি সিজনে এলো 5 সেন্টিমিটার পার আওয়ার। তুমি উইন্টারে বের করলে, উইন্টারে ধরো এলো 7 সেন্টিমিটার পার আওয়ার। এটা তুমি ইনফিল্ট্রেশন বের করছো, ঠিক আছে? সামারের জন্য, রেইনি সিজনের জন্য, উইন্টারের জন্য ইনফিল্ট্রেশন রেটটাকে বের করলে। এই ইনফিল্ট্রেশন রেটটা কি, যাদবপুরের যে কোনো একটা মাটিকে নিলে এই তিনটের মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হচ্ছে তোমার ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তাহলে কিন্তু এটা কখনোই টাইমের সাথে সাথে চেঞ্জ হওয়ার কথা নয়, তুমি নিজে চিন্তা করে দেখো, ঠিক আছে? একটা সয়েলের প্রপার্টি আবার টাইমের সাথে কি করে চেঞ্জ হবে, লোকেশন অনুসারে চেঞ্জ হতে পারে। কারণ সয়েলের তো বলেইছে যে বেয়ারিং ক্যাপাসিটিও লোকেশন অনুসারে চেঞ্জ হয়, সব প্রপার্টি লোকেশন অনুসারে চেঞ্জ হয়। কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা রেইনি সিজন আর আদার সিজন এই দুটো ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি নিয়ে যে সমস্ত আমাদের ক্যালকুলেশন করি, সেই জন্য এই টাইমটা লেখা হয়েছে। কিন্তু ব্রডলি যদি চিন্তা করা যায় এটা কিন্তু শুধু লোকেশনের ওপরেই ডিপেন্ড করে, টাইমের এখানে কোনো ইনভলভমেন্ট নেই, ঠিক আছে? বোঝা গেল কি বলছি? হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এটা সয়েলের প্রপার্টির উপর ডিপেন্ড করে। সয়েলের প্রপার্টির উপর ডিপেন্ড করে, তাতে আবার টাইম কি, টাইম অনুসারে কি সয়েলের প্রপার্টি চেঞ্জ হয়ে যায় না নাকি এক এক টাইমে? সয়েলের প্রপার্টি তো কনস্ট্যান্ট থাকে সারা বছর, ঠিক আছে? এবার কিন্তু এটা আমাদের সুবিধার্থে আমরা টাইমটাকে ইন্ট্রোডিউস করেছি।
আসো তারপরে দেখি, এটা গেল 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হয়ে গেল? 19 নম্বর কোশ্চেনে এটা কি গুপ্তা গুপ্তায় ডি রয়েছে অ্যান্সার? দেখো তো একটু, হ্যাঁ স্যার ঠিক আছে। ডি আছে। তাহলে বোঝা গেল কেন আমরা বললাম এটা পুরোপুরি আমাদের নিজের সুবিধার্থে আমরা ইন্ট্রোডিউস করেছি টাইমটাকে, তা না হলে কিন্তু শুধু লোকেশনটাই হওয়া উচিত। এবার 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনটা পড়ি কী লেখা রয়েছে। আচ্ছা 20 নম্বর কোশ্চেনে বলেছে যে ইনফিলট্রেশন ইজ, এই তো ইনফিলট্রেশন ইজ absorption of water by soil movement surface. of water by soil surface, absorption of water by soil surface both A and B, আর হচ্ছে এটা হচ্ছে absorption of water by soil surface। ঠিক আছে, এটা পড়িয়েছিলাম যখন। হ্যাঁ, মুভমেন্ট অফ ওয়াটার ওটা পারমিয়েবিলিটির উদাহরণ। এটা পারমিয়েবিলিটির উদাহরণ। গুপ্তা গুপ্তার বইয়ে মনে হয় মুভমেন্ট অফ ওয়াটারই লেখা রয়েছে নাকি? অ্যান্সারটা মুভমেন্ট অফ ওয়াটারই আছে। বললাম তো এটা পারমিয়েবিলিটির উদাহরণ। অনেক ভুল রয়েছে এখানে। আমার 19 নম্বর কোশ্চেনেও ডাউট রয়েছে জানো, তোমাদের এখন বলছি। আমার 19 নম্বর, এটা আমি একটু আলোচনা করব, যারা হাইড্রোলজি নিয়ে আমার বন্ধু রয়েছে একজন দুজন। স্যার 19 নাম্বার কোশ্চেনে আমার যেটা মনে হচ্ছে ওটা স্যার বোথ টাইম এন্ড লোকেশনই হবে এটা। না গো, আমার কিন্তু শুধুমাত্র লোকেশন, চেঞ্জেস উইথ লোকেশন মনে হচ্ছে আমার। ঠিক আছে, আমি দেখবো, আমি আরো ইরিগেশন পারপাস এটা ভাবলে টাইম লোকেশন হবে, আর সয়েল পারপাস সয়েল পারপাস ভাবলে শুধু লোকেশন হবে। ঠিক আছে, এটা আমরা করি আমাদের সুবিধার্থে টাইম অ্যান্ড লোকেশন, কিন্তু হওয়া উচিত কিন্তু শুধু লোকেশন। মাটির প্রপার্টি কি আবার চেঞ্জ হয় না? কখনোই চেঞ্জ হয় না। ম্যাক্সিমাম ওয়াটার অ্যাবজর্পশন, এটাই তো সোজা কথায়। ঠিক আছে, ঠিক আছে, এই কোশ্চেন আমি একটু জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখলাম। আমার নিজের ডাউট আছে এই কোশ্চেনটা নিয়ে, আমি একটু আলোচনা করে আমি তোমাদের বলবো। ঠিক আছে, তাহলে ইনফিল্ট্রেশন কী হয়ে গেল? অ্যাবজর্পশন অফ ওয়াটার বাই সয়েল সারফেস, এটা ইনফিল্ট্রেশন। এই মুভমেন্ট অফ ওয়াটার থ্রু সয়েল কখনোই বলবে না। ঠিক আছে, মুভমেন্ট অফ ওয়াটারকে তো আমরা বলি, মুভমেন্ট অফ ওয়াটারকে তো তোমার পারমিয়েবিলিটি বলি। তাহলে পারমিয়েবিলিটি কি? একটাই সয়েলের, একটাই এই সয়েলের যে মুভমেন্ট হচ্ছে সেই মুভমেন্টের কি দুরকম নাম হয় নাকি? কখনোই। সেটাকে এক ইনফিল্ট্রেশন আর পারমিয়েবিলিটির মধ্যে কিছু পার্থক্য রয়েছে? যদি বলতে পারো কাছাকাছি জিনিস, খুব কাছাকাছি জিনিস, ডাইরেক্টলি রিলেটও করা যায় না, কিন্তু পার্থক্য আছে অ্যাবজর্পশন আর মুভমেন্টের।